ওয়েলকাম টু ক্রিয়েশন বাই আরএন চ্যানেল। ক্রিয়েশন বাই আরএন চ্যানেলে সকলকে স্বাগত। আমাদের বেঙ্গালুরু মাইসোরে উটি ভ্রমণের এটি হলো শেষ পর্ব। 30 তারিখে ব্যাঙ্গালোরে এসে হোটেল ঠিক করে আমরা প্রথমেই গেলাম এখানকার কেম্পেগৌড়া বাস স্টেশনে। সেখানে বিএমটিসি অর্থাৎ বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস বুক করলাম পরদিন, যাতে আমরা এখানকার লোকাল ট্যুরিস্ট প্লেসগুলো দেখে নিতে পারি। বাইরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান বিভিন্ন জায়গায় কর্ণাটক সরকারের অর্থাৎ কেআরএসটিসির বাস যাওয়া আসা করছে। এত বড় বাস স্টেশন আর কোথাও আছে বলে আমার জানা নেই। এত বড় এরিয়া যে দেখেই শেষ করা যাচ্ছে না। পরদিন সকাল 9টায় আমাদের বাস ছাড়বে। ড্রাইভার বললেন সকাল 8:30টার মধ্যে পৌঁছে যেতে। পরদিন সকাল 8:30টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছতেই বিএমটিসির বাসে উঠে পড়লাম। বাসে যাত্রী সংখ্যা ছিল 15 জনের মতো। এত সুন্দর এসি ভলভো বাস ভাবাই যায় না। তো প্রথমেই চলে গেলাম আমরা ইসকন মন্দিরে। এই যে দেখুন, রাস্তার পাশেই রয়েছে সিঁড়ি এবং তার পাশেই লিফট। সিঁড়ি বা লিফটে চড়ে ওপরে ব্রিজ দিয়ে অনেকটা খালি পায়ে হেঁটে আমরা চলে এলাম ইসকন মন্দিরে, যেখানে ভেতরে ফটো তোলা নিষেধ। তাই আমরা আগে থেকেই বাইরে ফটো তুলে নিলাম। অসম্ভব সুন্দর এই মন্দির, দেখে যেন চোখ সার্থক হলো। এটা হলো মন্দিরে ঢোকার সিঁড়ি। এখান দিয়ে খালি পায়ে হেঁটে আমরা ভেতরের বিগ্রহকে দর্শন করলাম। বাসের ড্রাইভারকে যিনি অ্যাসিস্ট করছিলেন তিনি যেতে যেতেই সব হিস্টোরিক্যাল প্লেসগুলোর বর্ণনা আগে থেকেই দিয়ে দিচ্ছিলেন, যাতে ট্যুরিস্টদের বুঝতে সুবিধে হয়। প্রথমে চলে গেলাম আমরা গণপতি টেম্পলে, তারপর বুল টেম্পলে। গণপতি টেম্পলে কিন্তু আমরা এই কুকুরটাকে দেখে এত ভালো লেগেছিল যে তার পিছু পিছু হাঁটছিলাম। তারপরে চলে গেলাম আমরা বুল টেম্পল। বুল টেম্পল অসম্ভব সুন্দর একটা মন্দির। তারপর চলে এলাম আমরা টিপু সুলতানের সামার প্যালেসে। এখানে সুলতান গরমের সময় এসে থাকবেন বলে তৈরি করেছিলেন। পুরো প্রাসাদের ছাদ, দেওয়াল, পিলার, জানালা, দরজা সব কিছু টিক উড দিয়ে নির্মিত। এই কাঠ নাকি সুলতান মাইসোর তার প্রাসাদের পাশে কাবেরী নদীতে 3 বছর ধরে ভিজিয়ে রেখে সিজন করেছিলেন। রাজপ্রাসাদের বেশিরভাগ জিনিসই ইংরেজরা নিজেদের দেশে নিয়ে চলে গেছিল। সুলতান থাকাকালীন এই প্রাসাদে টিপু গোপন দরবারও বসাতেন। এই ধরনের ঐতিহাসিক জায়গায় একজন গাইড নিয়ে নিলে সেগুলো বুঝতে এবং জানতে ভীষণ সুবিধা হয়। আমরাও তাই করেছিলাম। ওখানকার স্থানীয় গাইডের সহযোগিতায় এগুলো জানতে এবং বুঝতে আমাদের খুব সুবিধা হয়েছিল। এরপর আমরা চলে এলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। সেখানে প্রচণ্ড ক্লান্ত হয়ে থাকায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা এরপর লাঞ্চ সারলাম। প্রত্যেকটা বোটানিক্যাল গার্ডেনেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য সৃষ্টি থাকে। এখানে ফুল দিয়ে সাজিয়ে একটা সেলফি জোন তৈরি করা ছিল, যেখানে সেলফি নেওয়ার ভিড়ে আমরা ঢুকতেই পারলাম না। তবে ঝড়ে ভেঙে যাওয়া গাছগুলোকে সুন্দর করে কেটে নতুন করে শেপ দেওয়াতে ভীষণ সুন্দর লাগছিল। এটা কিন্তু এখানকার ইউনিক আর্ট। আর ছিল নার্সারি, সেখান থেকে ট্যুরিস্টরা এসে প্রচুর গাছ কিনে নিয়ে যাচ্ছিল। সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত শরীরে দুপুরের রোদে এত বড় গার্ডেন দেখা কিন্তু আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে উঠেছিল। ব্যাঙ্গালোরের তাপমাত্রা সকাল ও বিকেলের দিকে কম হলেও দুপুরে কিন্তু যথেষ্ট ক্লান্তিকর। তাই আমরা যেখানেই গাছের ছায়া পাচ্ছিলাম সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম। পুরো গার্ডেন দেখার জন্য ওখানে গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিল, তবে তার সংখ্যা ছিল খুবই কম, আবার সিটও ছিল কম। তাই সেখানেও ভিড়ে লাইন দিয়ে আমরা ঢুকে সময় নষ্ট করিনি। আমরা বরং গার্ডেনের পাশেই এই পাহাড়ি পাথুরে জায়গার উপর দিয়ে উঠে উঁচু একটা মন্দির স্বরূপ স্থানে গিয়ে উপর থেকে নিচে পুরো গার্ডেনকে দেখতে কেমন লাগে সেটাই দেখছিলাম। এই গার্ডেনে কিন্তু ট্রপিক্যাল ও সাবট্রপিক্যাল প্ল্যান্ট ও ট্রিজের লার্জেস্ট কালেকশন আছে, যা বহু শতাব্দী ধরে বিরাজমান। প্রায় 240 একর জায়গা নিয়ে এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন ছড়িয়ে রয়েছে। আর আছে 100রও বেশি প্রজাতির গাছগাছালি আর 1000 বছরেরও পুরনো গাছ। প্রখর রোদে ঘোরাঘুরির পর আমরা তারপর লাঞ্চ সেরে চলে গেলাম বিশ্বেশ্বরায়া মিউজিয়ামে। এখানে বিজ্ঞানের আবিষ্কারক ও বিজ্ঞানের উন্নতির সমগ্র ধাপের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করার সুযোগ রয়েছে। আমার ছেলে তো এগুলো দেখে যথেষ্ট এক্সাইটেড হয়ে পড়েছিল। ওখান থেকে তো বেরোতেই পারছিল না। ফিজিক্স ও বায়োলজির ইন্টারেস্টেড স্টুডেন্টদের জন্য এই মিউজিয়াম একেবারে আদর্শ। তাদের এই মিউজিয়াম কিন্তু ভীষণভাবে ভালো লাগবে। রাইট ব্রাদার্সের তৈরি প্রথম অ্যারোপ্লেন থেকে শুরু করে নিত্য ব্যবহার্য জিনিসে ও কাজে বিজ্ঞানের অবদান সব কিছু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের সুযোগ রয়েছে, যা আমরা তো বটেই, সবচাইতে ভালো এনজয় করেছে আমার ছেলে।
এইসব থেকে বেরোতে বেরোতেই বিকেল হয়ে এলো। সেখান থেকে গেলাম বিধানা সৌধা, অর্থাৎ এখানকার বিধানসভা, যা দূর থেকে সকালে এবং সন্ধেবেলায় দেখতে ভীষণ সুন্দর। আর বিধানা সৌধার পাশেই কিন্তু রয়েছে রাজা কেম্পেগৌড়ার রাজপ্রাসাদ। সেদিন ছিল 2023 বছরের শেষ দিন। সব দর্শনীয় স্থান ঘুরে এসে হোটেলে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েই আমরা চললাম পুরনো বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিনের সূচনার সাক্ষী হতে। গেলাম ব্যাঙ্গালোরের মহাত্মা গান্ধী রোডে। এখানেই নাকি নিউ ইয়ার সেলিব্রেট করে দলে দলে লোক একত্রিত হয়ে। ওই আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের মতো আর কি, লোক হেঁটেই চলেছে। দূরে এক জায়গাতে খুব বাজি ফাটছিল, সেইখানে গিয়ে দেখার মতো তো তেমন কিছু পেলাম না। যা বুঝলাম তা হলো সকলে মিলে একত্রে হয়ে হই হুল্লোড় করে নিউ ইয়ার সেলিব্রেট করলো। সেই ছবি কভার করার জন্য সেখানে বিভিন্ন নিউজ চ্যানেলগুলোও প্রেজেন্ট ছিল, আর রাতে নিরাপত্তার খাতিরে ছিল প্রচুর পুলিশ। এরপর আমরা সেখানে কিছুক্ষণ কাটিয়ে আবার অটো ধরে হোটেলে ফিরে এলাম এবং পরদিন নতুন বছরে কোথায় কোথায় যাব সেই প্ল্যানগুলো করে ফেললাম। 2024 1 জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে আমরা চলে গেলাম সেখানকার মেট্রোকে এক্সপিরিয়েন্স করতে। এখানকার মেট্রোর নাম হলো নামা মেট্রো। লাইনে দাঁড়িয়ে বা অনলাইনে দুভাবেই টিকিট কাটা যায়। আমরা এখান থেকে মেট্রো করে চলে গিয়েছিলাম মহালক্ষ্মী স্টেশনে, আর আমাদের গন্তব্য ছিল অরিয়ন মল, যেটা মহালক্ষ্মী স্টেশন থেকে অটো করে মাত্র 5 মিনিটের পথ। মলের গেটে ঢুকতেই এর সাজসজ্জা দেখে মন ভরে গেল। নিউ ইয়ার বলে কথা। এরপর মলে ঢুকে কিছু কেনাকাটা করলাম। যত না কেনাকাটা করলাম তার চেয়ে এর সাজসজ্জা দেখলাম অনেক বেশি। এত সুন্দর করে মলটা সাজানো ছিল যে সেটা দেখে উঠতেই কতটা সময় চলে গেল। সেখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে গেলাম মল অফ এশিয়াতে। এটা এশিয়ার নাকি বৃহত্তম মল, যেখানে পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডেড আউটলেটগুলো এক জায়গায় রয়েছে। এটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো ছিল। নিউ ইয়ারের প্রত্যেকটা মল, প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো ছিল যে সেখানে ফটো নিতে নিতেই সারাদিন কেটে গেল। ব্যাঙ্গালোরে এসে শপিং মলগুলোতে কেনাকাটা করুন বা নাই করুন, একবার এসে কিন্তু ঘুরে যাবেন। এত সুন্দর সাজসজ্জা দেখে কিন্তু সকলের মন ভরে যাবে। এখানকার টপ ফ্লোরে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সারাদিন ঘুরে ঘুরে আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে তারপরে আমার ছেলে ঢুকে গেল গেম জোনে। 1 জানুয়ারিতে অনেক দর্শনীয় স্থান বন্ধ থাকার কারণে আমরা কিন্তু আর কোথাও গেলাম না। সেদিন রেস্ট নিয়ে পরদিন 2 জানুয়ারিতে আমরা গেলাম ব্যাঙ্গালোর প্যালেস দেখতে। এখানে এসে কিন্তু প্রথমে টিকিট কাটতে হয়। টিকিট কেটে ভেতরে ঢুকলে সেখানকার অফিসে ইয়ারফোন ভাড়া পাওয়া যায়। একটা করে ইয়ারফোন সবাই কানে গুঁজলেই আমরা প্রতিটি ফ্লোরে, প্রতিটি কর্নারে প্যালেসের ইতিহাস শুনতে পাচ্ছিলাম রেকর্ডিংয়ের মাধ্যমে। অর্থাৎ অচেনা প্যালেসকে জানতে এই রেকর্ডিং হিস্ট্রি পর্যটকদের গাইড করতে সাহায্য করেছিল। এটা যেহেতু হিস্টোরিক্যাল প্লেস, তাই প্যালেসের মধ্যে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ ছিল। এখান থেকে বেরিয়ে এরপর আমরা একে একে গেলাম জওহরলাল নেহরু প্ল্যানেটোরিয়াম, ন্যাশনাল মিলিটারি মিউজিয়াম, যেখানে ভেতরে ঢোকা কিন্তু নিষিদ্ধ। এর ভেতরে এই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা হলো এখানকার সর্বোচ্চ। সবশেষে আমরা গেলাম ইন্দিরা গান্ধী মিউজিক্যাল ফাউন্টেন দেখতে। তো এখানেই আমাদের বেঙ্গালুরু, মাইসোর, উটি ভ্রমণ শেষ হলো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করলে ভীষণ ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেতে।